আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় বিধ্বস্ত হওয়া বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত 10টার দিকে কর্ণফুলী নদীর তলদেশ থেকে বিমানটি উদ্ধার করে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ বলবান। উদ্ধারের পর দেখা যায় প্রশিক্ষণ বিমানটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ঘটনাস্থলে থাকা নৌবাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতায় বেশ কয়েকটি নৌযান ব্যবহার করে, কিন্তু জোয়ার থাকায় বিধ্বস্ত বিমানটি এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যায়। পরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জাহাজটির অবস্থান শনাক্ত করে উদ্ধার করা হয়। বিমানটি কেন বিধ্বস্ত হলো তার কারণ তদন্ত করছেন বিমান বাহিনীর কর্মকর্তারা। এর আগে বৃহস্পতিবার সকালে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়ে কো পাইলট বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ মারা যান। আহত হন পাইলট উইং কমান্ডার সোহান। তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে। গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম থেকে আরিচ আহমেদকে সাথে নিয়ে রকুনউদ্দিনের রিপোর্ট। বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান YAK-130 চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে বৃহস্পতিবার সকাল 10:06 উড্ডয়ন করে। এর 16 মিনিট পর হঠাৎ করেই বিমানটিতে আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যেই বিমানটি চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়। তবে বিধ্বস্ত হওয়ার আগেই বিমানের পাইলট উইং কমান্ডার সোহান এবং কো পাইলট অসীম জাওয়াদ প্যারাশুট নিয়ে জরুরি অবতরণ করতে সক্ষম হন। সাথে সাথেই তাদের দুজনকে উদ্ধার করে বিএনএস পতেঙ্গাতে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ। বিমানটা পড়তে কোনো সময় দেয় না, সামনের মাথার মধ্যে একটা আগুনে গোলার মতো ছিল, ওইটা এইভাবে খারাপভাবে পড়ছে। ফেরাসু দিয়ে দুইটা লোক মানে পানির মাধ্যমে পড়ছে। পড়ার সাথে সাথে আমরা এখান থেকে কাঁটা লোকেরা ডাকছি, ডাকার পর নৌকা দুইটা গেছে, যাওয়ার পরে এদেরকে উদ্ধার করে নিয়ে আসে। শব্দের সাথে সাথেই মানে প্যারাশুট দিয়া ওই দুজন লোক আস্তে আস্তে মানে তারা পানি পুড়ে গেল আর কি। জিনিসটা ডাইরেক্ট বিমানটা চলে গেল, 2 মিনিটের মধ্যে শেষ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটিতে আগুন ধরে যাওয়ার পরও অত্যন্ত দক্ষতার সাথে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে জনবিরল কর্ণফুলী নদীর কাছে নিয়ে যান 2 পাইলট। ফলে বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলেও জানায় সংস্থাটি। নৌবাহিনী সোলার একটা মেশিন আছে, সোলার মেশিন অলরেডি আসতেছে, আসলে ওরা আইডেন্টিফাই করবে, আইডেন্টিফাই করার পর আমাদের টিম যায় ওটাকে শনাক্ত করবে, শনাক্ত করলে পরে ওনাদের প্রযুক্তি দিয়ে ওটা টাইনে নিয়ে চলে আসবে। চট্টগ্রাম বন্দরের চ্যানেলে বিমানটি বিধ্বস্ত হলেও কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের পরিবারে বইছে শোকের মাতম। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামে। বাবা মা থাকেন মানিকগঞ্জ শহরের গোল্ডেন টাওয়ার ভবনে। সেখানে একমাত্র ছেলেকে হারিয়ে আসিমের মা নীলুফা আক্তার খানমের কান্না থামছেই না। তারুণ্যে ভরপুর একমাত্র ছেলেকে এভাবে অকালে হারিয়ে তার মায়ের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আসিমের 6 বছরের এক কন্যা সন্তান ও 6 মাস বয়সী এক পুত্র সন্তান রয়েছে। স্ত্রী রিফাত অন্তরা সহ সন্তানরা চট্টগ্রামের পতেঙ্গায় থাকেন। জাওয়াদের বড় মামা সাংবাদিক সুরুজ খান জানান, ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল পাইলট হওয়ার। আজ মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে নামাজে জানাজা শেষে আসিমের মরদেহ শহরের সেউতা কবরস্থানে দাফন করার কথা রয়েছে। গ্রামে নয়, এখন থেকে শহরের অভিজাত এলাকায় লোডশেডিং দিতে বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে একথা বলেন তিনি। মূল্যস্ফীতির কারণে সীমিত আয়ের মানুষ কষ্ট পাচ্ছে স্বীকার করে এর সমাধানে সবাইকে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান সরকার প্রধান। নূর হোসেনের রিপোর্টে বিস্তারিত। জানাচ্ছি মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদের বিরোধী দলীয় নেতা জিএম কাদের সহ বিভিন্ন বিষয়ে বিরোধীদের সমালোচনার কড়া জবাব দেন। বলেন, যারা মেট্রো রেল, পদ্মা সেতু সহ বড় প্রকল্পের সমালোচনা করেছিল তাদের এখন লজ্জা পাওয়া উচিত। যেখানে শক্ত মাটি সেখানে অত খরচ হয় না, কিন্তু এখানে নরম মাটি বলে আমাদের খরচ বেশি হয়। এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটা নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই। পৃথিবীর কোনো দেশে ক্যাপাসিটি চার্জ ছাড়া বিদ্যুৎ উৎপাদন করা যায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কাউকে দায় মুক্তি দেওয়ার জন্য বিশেষ আইন করা হয়নি। পৃথিবীর এমন কোন দেশ আছে
যেখানে ক্যাপাসিটি চার্জ ছাড়া বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি স্বাক্ষর হয়। একটা দেশ দেখান। বেসরকারি খাতে প্রথম বিদ্যুৎ কেন্দ্র করেছিল সামিত খুলনায়। তারা ওই বিদ্যুৎ কেন্দ্র সম্পন্ন করতে দেরি করেছিল। যে কদিন দেরি করছে প্রতিদিন $10,000 করে তাদের ফাইন দিতে হয়েছে, আর সেই ফাইন আমি আদায় করেছি। লোডশেডিং, যে প্রচন্ড গরম সেখানে লোডশেডিং হয়েছে, আমরা সেটা স্বীকার করি। আমার গ্রামে লোডশেডিং আর দেবে না, দেবা গুলশান, বাড়িধারা, বনানী, বড় লোকদের জায়গায়, যারা সব থেকে বেশি বিদ্যুৎ ব্যবহার করে। মূল্যস্ফীতির কারণে সীমিত আয়ের মানুষ কষ্ট পাচ্ছে স্বীকার করে এর সমাধানে কোনো জমি অনাবাদি না রাখার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। মানুষের কিছু কষ্ট, বিশেষ করে সীমিত আয়ের, যেহেতু মুদ্রাস্ফীতি বেড়েছে, সেক্ষেত্রে আমরা পারিবারিক কার্ড দিয়েছি। প্রায় 1 কোটি পরিবারকে কার্ড দেওয়া হয়েছে। চাল, ডাল, তেল, চিনি স্বল্প মূল্যে পায়, সেখানে ভর্তুকি দিচ্ছি। মুদ্রাস্ফীতির জন্য একটু যে কষ্টটা হচ্ছে, তার জন্য একটাই কাজ করতে হবে, সকলকে উৎপাদন বাড়াতে হবে। নিজের কোনো অনাবাদি জমি থাকবে না, সমস্ত অনাবাদি জমি সকলকে চাষ করতে হবে, নিজের উৎপাদন বাড়িয়ে আমাদের স্বাবলম্বী হতে হবে। আওয়ামী লীগ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে প্রধান বিচারপতি, সাংবাদিক কেউই রেহাই পায়নি। ওই 2001 থেকে 2006 ক্ষত মানুষের মন থেকে মুছে যায়নি, বা জিয়াউর রহমান সে অপকর্ম মুছে যায়নি। কাজে সেই ইলেকশন ঠেকাতে যে অগ্নি সন্ত্রাস করে মানুষ মারা, পুলিশ হত্যা করা, আবার এবার 2023 আপনারা দেখেছেন যে চিফ জাস্টিসের বাড়িও রেহাই পাটা, সাংবাদিকরাও রেহাই পায়নি। সংসদ অধিবেশন শেষে এলাকায় ফিরে গিয়ে মানুষের পাশে দাঁড়াতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এর আগে সংসদে দেওয়া নিজের বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বিরোধী দলীয় নেতা জিএম কাদের অভিযোগ করেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে দেশের বিভিন্ন খাতে দুর্নীতি বেড়ে গেছে। ব্যাংকগুলোতে কোনো নীতি অনুসরণ না করায় সামগ্রিক অর্থনীতিতে একটি শূন্যতা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। যেখানে আমাদের বিদ্যুৎ চাহিদা বর্তমানে 13,000 থেকে সর্বোচ্চ 17,000 মেগাওয়াট, সেখানে 27,000 মেগাওয়াটের উপরে সক্ষমতা তৈরি করা হলো কেন? আমার জানা মতো সক্ষমতা বৃদ্ধি অব্যাহত আছে। এত প্রচুর অর্থ ব্যয় হচ্ছে, দেশি বিদেশি ঋণ বাড়ছে। বিদেশি ঋণের প্রায় 20% নেওয়া হয় বিদ্যুৎ খাতের জন্য। বিদ্যুৎ খাতের ব্যবহার বাড়ার জন্য যে অর্থনীতির যে গতি, সেটা তো আমরা লক্ষ্য করছি না। গত 15 বছরে উন্নয়নের অর্থায়নটা ঋণ নির্ভর হয়ে গেছে। উন্নয়ন খরচের অদক্ষতা অনেক বেড়ে গেছে। একদিকে ঋণ নির্ভর উন্নয়ন, আমাদের ব্যবস্থাপনা একীভূত হয়ে গেছে। ব্যাংকিং খাতে নিয়ম নীতি তৈরি হচ্ছে দুর্নীতির প্রয়োজনে। বিএনপিকে নয়াপল্টনে আজ সমাবেশের জন্য অনুমতি দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার মহিদউদ্দিন মুঠোফোনে এনটিভিকে এই তথ্য নিশ্চিত করেন। সমাবেশ করতে বিএনপিকে 19টি শর্ত দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে ডিএমপি হেডকোয়ার্টারে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে এ বিষয়ে বৈঠক করেন বিএনপির কেন্দ্রীয় একটি প্রতিনিধি দল। ওই সময় পুলিশের মৌখিক অনুমতির কথা জানান মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। অন্যদিকে পুলিশের তরফ থেকে সমাবেশের অনুমতির পেছনে কিছু শর্ত থাকবে তা মেনে চলতে অনুরোধ জানানো হয়েছে। কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি ও বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে এই সমাবেশে ডাক দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। আন্দোলনের জন্য নতুন করে সংগঠিত হচ্ছে বিএনপি। নিরপেক্ষ সরকারের দাবি সহ ইস্যু ভিত্তিক ধারাবাহিক নানা কর্মসূচিতে যাচ্ছে দলটি। নেতারা মনে করছেন এতে চাঙ্গা হবেন মাঠ পর্যায়ের কর্মীরা, তৈরি হবে বড় আন্দোলন গড়ে তোলার ক্ষেত্র। নেতাকর্মীদের নির্যাতন, নিপীড়ন আর জেল দিয়ে আন্দোলন দমন করা যাবে না বলেও মনে করেন বিএনপির সিনিয়র নেতারা। ইমরুল হাসানের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গেল 4 মাসে জোরালো কোনো কর্মসূচি নিয়ে মাঠে দেখা যায়নি বিএনপিকে। উপজেলা নির্বাচন থেকে দূরে আছে তারা। এমন পরিস্থিতিতে কর্মীদের উজ্জীবিত রাখতে রাজপথের রাজনীতিতে ফের তৎপর হচ্ছে বিএনপি। দলের নেতারা বলছেন, ইস্যুভিত্তিক কর্মসূচি থেকে ধীরে ধীরে বাড়ানো হবে আন্দোলনের গতি। লক্ষ্য নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় করা। জনসভা, প্রতিবাদ সভা, এই একদলীয় সরকার তাদের
বিদায় নিতে হবে, সেখানে একটা গণতান্ত্রিক সরকার আনতে হবে যারা জনগণের সত্যিকার প্রতিনিধিত্ব করে। কাজে আমাদের আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত না মানুষের গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূর্ণ হয়। সেটা যে ফরম্যাটেই হোক, যে প্রকৃতিতে হোক, যে স্থানে হোক, রাজধানীতে হোক, বিভাগীয় পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, আন্দোলনেই আমরা আছি। আমাদের রাজপথের কর্মকাণ্ড শুরু হচ্ছে নতুন করে, এটা বলতে পারেন। আমরা তো মনে করি প্রাণ সঞ্চার হবে নেতাকর্মীদের মধ্যে। দ্রব্যমূল্যের চাপ, বিদ্যুতের যে সংকট, গ্যাসের যে সংকট, এই যে সমস্যাগুলো বিভিন্ন দিক থেকে মানুষকে গ্রাস করছে, এই জীবন ঘনিষ্ঠ সমস্যাগুলো থাকবে এবং আমাদের প্রাইম টার্গেট যেটা সেটাও থাকবে যে একটা জনগণ কর্তৃক নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালিত হবে। সমাবেশের মতো কর্মসূচি থাকবে, বিকল্প অন্য কর্মসূচিও দেওয়া হবে। 28শে অক্টোবরের মহাসমাবেশ পণ্ডের পর সুনির্দিষ্ট দিক নির্দেশনার অভাব ছিল এমন আলোচনা আছে খোদ দলের ভিতরেই। তবে অতীতের ভুল এবার শুধরাতে চায় বিএনপি। তার চেয়েও ভালো একটা পর্যায়ে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কারণ 28শে অক্টোবরের যে ঘটনাটা হয়েছিল সেই ঘটনাটার পরবর্তী বিকল্প কি হতে পারত, এটা যেহেতু আমরা সিদ্ধান্ত দিতে পারিনি নেতাকর্মীদের সামনে, বৃহত্তর অংশের কাছে, সেই ভবিষ্যতে যাতে আর সেই অসামর্থ্যতা আমাদের না থাকে। পুরনো মামলায় নেতাদের সাজা আর হাজার হাজার মামলার বোঝা আন্দোলনে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছেন দলটির নেতারা। সরকারের এই যে ফিয়ার ফ্যাক্টর তৈরি করার এই যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি ইতিমধ্যেই ব্যর্থ হচ্ছে। এগুলো করে গণতন্ত্রকামী মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে কোনোদিন রুদ্ধ করা যায় না এবং তারই ফলশ্রুতিতে আপনারা দেখবেন আমরা শুরু করছি। প্রতিদিন আমাদের 10 জন, 15 জন, 20 জন করে কোর্টে যাচ্ছে এবং তারা জেলে যাচ্ছে নিজেরা স্বেচ্ছায়। যে কর্মীরা স্বেচ্ছায় জেলে যায়, গুলির মুখে যায়, সেই কর্মীদের, সেই দলকে কি কেউ ইচ্ছা করলেই দমাইতে পারে? কাজে বিএনপিকে দমানোর, বিএনপিকে যত দমাইতে চাবে আওয়ামী লীগ, বিএনপি তত সামনের দিকে বাড়বে। আন্দোলনের পাশাপাশি দল পুনর্গঠনের কাজও চলবে বলে জানান বিএনপি নেতারা। অনতিবিলম্বে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যাওয়া বাংলাদেশি মুসল্লিদের প্রথম ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে। জেদ্দার পর মদিনায় পৌঁছায় আরেকটি ফ্লাইট। মুসল্লিদের ফুলেল অভ্যর্থনা জানান বাংলাদেশ এবং সৌদির কর্মকর্তারা। এনটিভির জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম এবং মদিনা প্রতিনিধি ফ.ই.ম ফরহাদের পাঠানো তথ্যচিত্রে শেখ খলিল সোহেলের ডেস্ক রিপোর্ট। ইসলামের পঞ্চম স্তম্ভ পবিত্র হজ পালনে সৌদি আরবে পা রাখলেন এবারের প্রথম ফ্লাইটের বাংলাদেশি মুসল্লিরা। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 11টায় প্রথম ফ্লাইটটি 415 হজযাত্রী নিয়ে জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরে অবতরণ করে। সেখানে বাংলাদেশি মুসল্লিদের স্বাগত জানান রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি সহ বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তারা। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আপনার কাছে সবার কাছে দোয়া চাই যেন আমার হজটা সহজ হয়। অনেক সুন্দর লাগছে, আর এখানে এসে আরো বেশি ভালো লাগছে আমাদেরকে যেভাবে স্বাগত জানিয়েছে। আজকে যাদেরকে রিসিভ করেছি তাদের মুখে যে হাসিটা দেখেছি, এটা আমার কাছে অত্যন্ত নিজের কাছে ভালো মনে হয়েছে। এই জন্য বিকজ এখানে নামার পর ওনাদেরকে আর সামান্যতম সময় এখানে বসে থাকতে হচ্ছে না, একেবারে ডোমেস্টিক প্যাসেঞ্জারের মতো ওনারা নেমে সোজা বাসে উঠে যাচ্ছেন। এই যে একটা এতক্ষণের জার্নির যে ক্লান্তি, এইটা আর থাকেনি, ওনাদের কারো মুখেই দেখিনি। সবাই খুব উৎফুল্ল ছিলেন এবং সবাই খুব হাসি খুশি ছিলেন। এদিকে বৃহস্পতিবার বিকালে বাংলাদেশি হজযাত্রীদের আরেকটি ফ্লাইট মদিনায় অবতরণ করেছে। মদিনায় অবতরণ করা বাংলাদেশ বিমানের ফ্লাইটটি এবারের হজ মৌসুমের প্রথম ফ্লাইট। সেখানে মুসল্লিদের অভ্যর্থনা জানান মদিনায় নিয়োজিত বাংলাদেশ ও সৌদির কর্মকর্তারা। হাজিদের সাথে কথা বলে বা আমরা রিসিভ করার ক্ষেত্রে খুব আনন্দ, এবং এক্ষেত্রে সৌদি কর্তৃপক্ষ যারা ছিলেন, বিশেষ করে রোড টু মক্কা, ওনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে। হোটেল কর্তৃপক্ষ অত্যন্ত আদরের সাথে, যত্নের সাথে তাদেরকে গ্রহণ করেছেন, প্রাথমিক আতিথ্যতা দিয়েছেন। সব মিলায় অত্যন্ত সুন্দরভাবে আন্তরিক পরিবেশে সব কাজটুকু এখন শেষ হয়েছে ইনশাআল্লাহ। অন্যদিকে মুসল্লিদের উষ্ণ অভ্যর্থনা জানান মদিনায় যাওয়া হজযাত্রীদের আবাসনের দায়িত্বে থাকা বাংলাদেশি মালিকানাধীন মানাজিল আল মারজান গ্রুপ। আমরা অনেক ভালো হোটেল দিয়েছি, যেটা আমরা রেকর্ড করছি বিগত অনেক বছর ধরে, যেটা পার করে রেখে। এমনকি আমাদের বাংলাদেশ ছাড়া অন্যান্য
দেশের থেকেও যারা পারে নাই যেভাবে সার্ভিস দিতে পারে আমরা সেই সার্ভিস দিচ্ছি আমাদের। জি আলহামদুলিল্লাহ, আমরা গত বছরের নিয়ে এবারও আমাদের প্রস্তুতি সম্পন্ন করেছি। আপনি দেখতে পাচ্ছেন অধিবেশন থেকে শুরু করে আমাদের হোটেল কর্তৃপক্ষ সকলে এখানে আমাদের উপস্থিত আছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 14 জুন পবিত্র হজ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবছর বাংলাদেশ থেকে হজ পালনের জন্য নিবন্ধন করেছেন 85,000 মুসল্লি। শেখ খলিল সোহেল, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। প্রথম ধাপের 139 উপজেলায় ভোট পড়েছে 36.1%। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ তথ্য জানান। সবচেয়ে কম ভোট পড়েছে কুষ্টিয়া সদর উপজেলায় 17%, আর সর্বোচ্চ ভোট পড়েছে জয়পুরহাট জেলার খেতলাল উপজেলায় 73.1%। এর মধ্যে ইভিএম দিয়ে নির্বাচন হয়েছে এমন উপজেলায় ভোট পড়েছে 31.31%। আর ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ হওয়া উপজেলাগুলোতে ভোট পড়েছে 37.22%। এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল জানিয়েছিলেন, উপজেলা নির্বাচনে মোট ভোট পড়েছে 30 থেকে 40% মধ্যে। যথেষ্ট আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল, তাই না? আমাদের ভোটার তালিকা সঠিক ছিল, আমাদের ভোটারদের জন্য পরিস্থিতি নাম্বার দেওয়া আছে, তাদের সবাইকে আইডি কার্ড দেওয়া আছে। তো আমাদের পক্ষ থেকে তো ম্যানেজমেন্টের কোনো ঘাটতি ছিল না। কিন্তু ভোটে আগ্রহী করা, কোন রাজনৈতিক দলকে উনি ভোট দিবেন, কোন রাজনৈতিক দল নির্বাচনে আসছে বা আসে নাই দেখে উনি ভোটে যাচ্ছেন কি যাচ্ছেন না, সেইটার সাথে তো নির্বাচন কমিশনের কোনো সম্পর্ক নেই। মুন্সিগঞ্জের গজারে উপজেলা পরিষদ নির্বাচনে হোসেন্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা, অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনার মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। এজাহারে 17 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 150 থেকে 200 জনকে আসামি করা হয়েছে। এই ঘটনায় মাসুম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার উপজেলা নির্বাচনে হোসেন্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টাকালে পুলিশ বাধা দিলে পুলিশের উপর হামলা করে দুর্বৃত্তরা। সারা দেশে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সুন্দর ও নিরপেক্ষ হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার বিকেলে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2022-23 শিক্ষাবর্ষের প্রবেশিকা অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নুরুল আলম। স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় আরও বলেন, দেশের মানুষ আওয়ামী লীগের সাথে আছে, থাকবে। বিএনপির নেতাকর্মীদের দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেন তিনি। টাকার বিনিময়ে জাতীয় পরিচয়পত্র সহ বিভিন্ন সনদ জালকারী চক্রের 2 জনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, এনআইডি ও অন্যান্য সরকারি সনদ অবৈধভাবে টাকার বিনিময়ে সরবরাহ করছিল একটি চক্র। এর আগেও এই চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। পুলিশ বলছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মেগা প্রকল্প সহ দৃশ্যমান অবকাঠামোগত উন্নয়নে বাড়তি মনোযোগের মূল কারণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক অর্থনীতিবিদ সম্মেলনে এই অভিযোগ করেন বক্তারা। পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI এর নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, বড় প্রকল্পগুলোতে কর্মসংস্থান হলেও সেটা দক্ষ মানব সম্পদের অভাবে প্রকৃত সফলতা পায় না। তাই আসছে বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যে বরাদ্দ বাড়িয়ে সুষ্ঠুভাবে তা বাস্তবায়নের তাগিদ দেন তিনি। সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, দক্ষ জনশক্তি ও খাত ভিত্তিক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নির্ধারিত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া দরকার। এই কারণে গবেষণা ও প্রশিক্ষণের জন্য বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি ছিল বক্তাদের। বর্তমান অর্থনৈতিক দুরবস্থা কোনো ব্যয় ব্যবস্থাপনার কারণে হয়নি, বরং অর্থনৈতিক খাতের অব্যবস্থাপনার কারণেই এমনটি হয়েছে। এটা ক্রমাগতই ঘটছে। সামষ্টিক অর্থনীতিতে এটার কারণে ভারসাম্য হারাচ্ছে। এই কারণে এখান থেকে সমাধানের পথ খুঁজে বের করতে হবে। আমাদের মতো তৃতীয় বিশ্বেও অনেক দেশেই বড় প্রকল্পগুলো নেওয়া হয় দুর্নীতির বড় উৎস হিসেবে। এ কারণে এসব প্রকল্প নেয়ার জন্য ঝোঁকও থাকে বেশি। সম্ভাব্যতা যাচাই ও অগ্রাধিকার না দেখে কর্ণফুলী টানেল পদ্মা রেল সংযোগ বাস্তবায়ন কি এ সময় দরকার ছিল?
Do we need this at this point in time? এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।